ক্লাস 8 এর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি এবং বংশগতির দ্বিতীয় এবং শেষ লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে এবং এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, ধাপসমূহ এবং কেন সেটাকে সমীকরণিক বিভাজন বলা হয় তা পড়েছিলাম। এই ক্লাসে আমরা মিওসিস এবং বংশগতি সম্পর্কে আলোচনা করে এই অধ্যায়ের ইতি টানব। প্রথম প্রশ্ন, মিওসিস কাকে বলে? মিওসিস বলতে কি বোঝায়? তোমরা সংজ্ঞাটি লক্ষ্য করো, যে প্রক্রিয়ায় উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর জনন মাতৃকোষের, তাহলে মাইটোসিস ঘটছিল দেহকোষে, কিন্তু মিওসিস ঘটে জনন মাতৃকোষে। তো উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর জনন মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হলেও ক্রোমোজোম দুইবার বিভাজিত হওয়ায় অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্যকোষ সৃষ্টি হয়, তাকে মিওসিস বলে। মিওসিসের সাথে তাহলে মাইটোসিসের পার্থক্য কি? মাইটোসিসে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 2টি অপত্যকোষ সৃষ্টি হয়, কিন্তু মিওসিসে কিন্তু অপত্যকোষ সৃষ্টি হবে 4টা, এবং ক্রোমোজোমের সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাবে, সমান থাকবে না। এবং কেন অর্ধেক হয়ে যাবে তার কারণ হচ্ছে নিউক্লিয়াসটা একবার ভাগ করা হয় কিন্তু ক্রোমোজোম দুইবার ভাগ করা হয়। যেহেতু ক্রোমোজোম দুইবার ভাগ করা হয়েছে কিন্তু নিউক্লিয়াস দুইবার ভাগ করা হয়নি, সেহেতু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এবং আমি যখন বিস্তারিত পড়াবো তখন তোমরা বিষয়টি দেখতে পাবে। মিওসিস কোথায় ঘটে, কেন আমার ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করা প্রয়োজন, এটা বুঝতে পারলে মিওসিস সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমি বলেছিলাম কিছু কিছু জীবে 2 প্রস্থ ক্রোমোজোম থাকে, 2 সেট ক্রোমোজোম থাকে। তো মানুষ এরকম একটা প্রাণী। উন্নত প্রাণীগুলো 2 সেট ক্রোমোজোম ধারণ করে কোষগুলোতে। আমরা এই ধরনের প্রাণীদেরকে বলি ডিপ্লয়েড জীব। ডিপ্লয়েড মানে এতে 2 প্রস্থ, অর্থাৎ একই সেট ক্রোমোজোমের 2টি করে কপি আছে, প্রত্যেকটা ক্রোমোজোমের 2 প্রস্থ ক্রোমোজোম থাকে জনন মাতৃকোষে। ঠিক আছে, তার মানে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে যাদের 2 প্রস্থ ক্রোমোজোম থাকে তাদের জনন মাতৃকোষে মিওসিস হয়। জনন মাতৃকোষে যদি মিওসিস হয় তাহলে জনন কোষে মিওসিস হয়ে গেলে n সংখ্যক ক্রোমোজোম থাকবে। আর আমরা জানি 2টা জনন কোষ মিলিত হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। তাই যখন পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করার জন্য জনন কোষের মিলন ঘটবে, তখন কিন্তু n আর n মিলে আবার 2n হয়ে যাবে। এভাবে প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যাটা একই থাকবে। এটাই হচ্ছে মিওসিসের ঘটার কারণ। কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম আগে, আরো এক ধরনের জীব আছে যাদের 2 সেট করে ক্রোমোজোম থাকে না, এক সেটই ক্রোমোজোম থাকে। এইসব জীবেরও কিন্তু মিওসিস ঘটার দরকার পড়ে, কারণ এরা হ্যাপ্লয়েড জীব। এদের যখন জনন কোষ উৎপন্ন হয়, জনন কোষটাও হ্যাপ্লয়েড থাকে। ডিপ্লয়েডে যেমন জনন কোষ n ছিল, নিজে 2n ছিল, কিন্তু জনন কোষ n, কিন্তু হ্যাপ্লয়েডে কিন্তু নিজেও n, জনন কোষ তৈরি করলে সেখানেও n সংখ্যক ক্রোমোজোম থাকবে। এখন যখন দুটি জনন কোষ যখন মিলিত হবে, তখন কি হয়ে যাবে? 2n হয়ে যাবে জাইগোটে ক্রোমোজোম সংখ্যা। কিন্তু এই প্রজাতিটাই তো হ্যাপ্লয়েড, তাদের তো n সংখ্যক ক্রোমোজোম থাকে। সেই জন্য জাইগোটে সবার প্রথমে মিওসিস বিভাজন ঘটে এবং 2n থেকে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা n হয়ে যায়। তারপরে মাইটোসিসের মাধ্যমে প্রাণীটা বিকাশ লাভ করে। মিওসিস কোথায় ঘটে? মিওসিস প্রধানত ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে ঘটে। তো এটারই উদাহরণ দেওয়া হয়েছে। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ আসলে কোথায়? সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও গর্ভাশয়। তোমরা ছোটবেলায় ফুলের অংশ সম্পর্কে পড়েছো। তো একটা জবা ফুলের যে পরাগধানী গুলো থাকে, সেই পরাগধানীর ভেতরে কিন্তু শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, তো শুক্রাণু তৈরি হয় কোথা থেকে? শুক্রাণু মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে। সেখানে মিওসিস ঘটে এবং পুংরেণু তৈরি হয়। আবার একইভাবে গর্ভাশয়ে কি হয়? স্ত্রীরেণু তৈরি হয়, স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে। আর উন্নত প্রাণী দেহে শুক্রাশয় এবং ডিম্বাশয়, টেস্টিস এবং ওভারি নামক অঙ্গের ভেতরে জনন মাতৃকোষ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। আর প্রধানত ডিপ্লয়েড জীবে ঘটলেও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে, এটা তো আমি একটু আগেই বললাম। তো হ্যাপ্লয়েড জীবের ভেতরে আছে শৈবাল ছত্রাকের অনেক প্রজাতি, সবাই কিন্তু না। তো মিওসিস সম্পর্কে কোথায় ঘটে তার উদাহরণগুলোই আমাদের দেখা হলো। এবার মিওসিস বিভাজন প্রক্রিয়াটা সম্পর্কে যদি বলি, মাইটোসিস বিভাজন 2টা পর্যায়ে বিভক্ত ছিল। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। একটা ধাপে নিউক্লিয়াসের বিভাজন ঘটে আর একটা ধাপে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। মিওসিস বিভাজনটা 2টা ধাপে ঘটে। একটাকে বলা হয় মিওসিস 1 আর একটাকে বলা হয় মিওসিস 2। 1 ও 2 লিখেছে তোমাদের বইয়ে, আমিও 1 ও 2 লিখলাম। তো মিওসিস 1 ধাপে কিন্তু মিওসিসের মূল ঘটনাটা ঘটে, অর্থাৎ অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা যে মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, এই ঘটনাটা ঘটে মিওসিস 1-এ। ঠিক আছে, এই ধাপে ক্রোমোজোম যে ছিল, মনে আছে, ক্রোমাটিড বিভক্ত হয়।
অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, যার কারণে কি হয়, একটা ক্রোমোজোম থেকে দুইটা হয়। তারপরে কি হয়, দুইটা ক্রোমাটিড এখন অপত্য ক্রোমোজোম হয়ে গেছে, ওরা দুই দিকে সরে যায়, দুই দিকে সরে গিয়ে দুইটা নিউক্লিয়াস গঠন করে, পরে সাইটোপ্লাজম ভাগ হয়ে যায়। তো মিওসিসের ক্ষেত্রে যেটা হয়, মিওসিস একে, সেটা হলো এখানে ক্রোমাটিডের বিভাজন বলে কিছুই ঘটে না। এখানে সরাসরি যে মনে করো মানুষের যে কয়টা 46টা ক্রোমোজোম, 23 জোড়া। তো মিওসিস একে যেটা হয়, 23টা ক্রোমোজোম একটা নিউক্লিয়াসে চলে যায়, 23টা ক্রোমোজোম আরেকটা নিউক্লিয়াসে চলে যায়। অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম ভাগ হচ্ছে না এখানে, এখানে ক্রোমোজোম গুলির ভিতরে এক সাইড একদিকে এক সাইড অন্যদিকে চলে যায়। মানে প্রথম মিওসিস ওয়ানে এই ঘটনাটা ঘটে। তাহলে আসলে কি হয়, এখানে জনন মাতৃকোষটা প্রথমে বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করে। এই বিভাজনের ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। আমরা দেখবো পরে এটা বিস্তারিত। আর মিওসিস টু এই ধাপটা মাইটোসিসের মতোই আসলে, ঠিক আছে, এই ধাপটা মাইটোসিসের মতোই। মিওসিস এক হওয়ার পরে ঠিক মাইটোসিসের মতো একটা বিভাজন হয়, যার কারণে আমরা যে দুইটা কোষ পেয়েছিলাম মিওসিস একে, প্রত্যেকটা আবার দুইটা হয়ে যায়, যার কারণে মোট 4টা জনন কোষ পাওয়া যায়। ঠিক আছে, এভাবেই ডিপ্লয়েড জীবের একটি জনন মাতৃকোষ থেকে 4টি জনন কোষ তৈরি হয়। জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড 2n এবং জনন কোষ হচ্ছে n হ্যাপ্লয়েড। তো এখানে তোমাদের চিত্রটা দেখানো হচ্ছে, খুব মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো। তো এটা ছিল একটা জনন মাতৃকোষ, দেহকোষের মতোই এটা ডিপ্লয়েড। এখানে এই প্রজাতিটার ক্রোমোজোম সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। 4টা ক্রোমোজোমের ভিতরে তোমরা খেয়াল করো, প্রথমে যে মিওসিস এক ঘটলো, মিওসিস একে দেখো 2টা করে ক্রোমোজোম আছে, এবং এখানে কিন্তু ক্রোমাটিড বিভক্ত হয়ে অপত্য ক্রোমোজোম সৃষ্টির কোনো ঘটনাই ঘটেনি, তাই না? 2টা ক্রোমাটিড একসাথেই আছে, ঠিক আছে। কিন্তু এর পরের ধাপে কিন্তু দেখো ক্রোমাটিড গুলো আলাদা হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা মাইটোসিস হয়েছে। আমরা কি দেখতাম, মাইটোসিসে ক্রোমাটিড গুলো আলাদা হয়ে যায়, ফলে একই সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ দুইটা তৈরি হয়। যেমন এখানেও দুইটা ক্রোমোজোম আছে, এই প্রত্যেকটাতে 2টা করে ক্রোমোজোম আছে, ঠিক আছে। তার মানে এটা কি সমবিভাজন, মাইটোসিসের মতোই মিওসিস 2 একটি সমীকরণিক বিভাজনের মতোই সমবিভাজন। কিন্তু প্রথম ধাপে কি হয়েছে, অর্ধেক ক্রোমোজোম একদিকে চলে গেছে, অর্ধেক ক্রোমোজোম অন্যদিকে চলে গেছে। ক্রোমোজোমটা নিজে বিভাজিত হয়নি, জাস্ট দুইটা নিউক্লিয়াসে অর্ধেক অর্ধেক করে ক্রোমোজোম গুলিকে ভাগ করে নিয়েছে, ঠিক আছে। এটা ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে দেখা যায়। তো চিত্রটা দেখে আশা করি তোমরা মিওসিস সম্পর্কে বুঝতে পারছো। তোমরা ছবিটি আঁকা শিখে নেবে, এটা ভালো মতো লক্ষ্য করলে তোমরা মিওসিস কিভাবে ঘটে বিষয়টা বুঝতে পারবে, এবং আশা করি সেটা তোমাদের পরীক্ষায় ভালো নম্বর পেতেও সহায়তা করবে। আচ্ছা, মিওসিস বিভাজনের প্রয়োজনীয়তা আমরা ইতিমধ্যে বুঝে গেছি কেন মিওসিস বিভাজনটা প্রয়োজনীয়। নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোমের সংখ্যার ধ্রুবতা রক্ষা। ধ্রুবতা মানে হচ্ছে কনস্ট্যান্ট রাখা, মানে সেম রাখা। যে একটা প্রজাতিতে, মনে করো মানুষের একটা প্রজাতি, এদের 46টা ক্রোমোজোম থাকে, তো এই 46 মেনটেন করতে হবে সন্তান সন্ততিতেও। এটাই হচ্ছে ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা রক্ষা। একটা নির্দিষ্ট প্রজাতির জন্য ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, মানুষের 46টা। এরকম জীবের বংশবৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন একটি প্রজাতির সন্তান সন্ততিতে ক্রোমোজোম সংখ্যা পিতামাতার ক্রোমোজোম সংখ্যা সমান রাখে। এটা মাইটোসিস হবে না, এখানে কারেকশন করে নাও, এটা মিওসিস হবে। তো মিওসিসই কিন্তু ক্রোমোজোম সংখ্যা পিতামাতার ক্রোমোজোম সংখ্যার সমান রাখে। কিভাবে? প্রথমত ডিপ্লয়েড জীবে আমরা আলোচনা করব, তারপরে হ্যাপ্লয়েড জীবে আলোচনা করব। তো তোমরা ডান পাশের চিত্রটা খেয়াল করলেই বুঝবে, এটা হচ্ছে জনন মাতৃকোষ, প্রথম 2টা কোষ, মানে প্রথম ক্ষেত্রে কোষ, একটা তো ধরো পিতা থেকে, আরেকটা মাতা থেকে, একটা পুরুষ প্রাণী থেকে, একটা স্ত্রী প্রাণী থেকে। তো জনন মাতৃকোষ দেহকোষের মতোই ডিপ্লয়েড। এখন যদি সরাসরি এরা মিলিত হতো তাহলে কিন্তু 4n হয়ে যেত, তাই না? তো ডিম্বাণু এবং শুক্রাণু তৈরির সময় মিওসিস ঘটার কারণে 2n থেকে n হয়ে যায়, 2n থেকে n হয়ে যায়। শুক্রাণু ডিম্বাণু দুইটাতেই কি হয়ে গেল, হ্যাপ্লয়েড হয়ে গেল, n হয়ে গেল। যখন জাইগোট তৈরি হবে, যৌন জননের শর্তই হচ্ছে পুং জনন, মানে কি বলে এটাকে, পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ মিলিত হবে। তো মিলিত হলে 2n হয়ে যাবে। কিন্তু দেখো 2n আর জনন মাতৃকোষে কিন্তু সেম ছিল, অর্থাৎ এই দুইটা আসছিল কোথা থেকে, পিতা এবং মাতা থেকে, আর এটা সন্তান। তাহলে দেখো পিতা মাতার সন্তান কিন্তু সেম হয়ে গেল। তো সেম ক্রোমোজোম সংখ্যা থাকলো কি কারণে, মিওসিসটা ঘটার কারণে। না ঘটলে কি হতো, ক্রোমোজোম সংখ্যা বেড়ে যেত। এটাই তোমাদেরকে এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে। তো বাম পাশের লেখাটা পড়ো, উন্নত জীবের নিউক্লিয়াসে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। জনন মাতৃকোষে মিওসিস বিভাজন ঘটে, জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়, তাই শুক্রাণু ডিম্বাণুর মিলনে উৎপন্ন জাইগোটের ক্রোমোজোম সংখ্যা আবার দেহকোষের সমান হয়ে যায়। এতে প্রজাতির বৈশিষ্ট্যটা বজায় থাকে। তো এটা আমরা ডিপ্লয়েড জীবে দেখলাম, সামনে আমরা হ্যাপ্লয়েড জীবে দেখবো। হ্যাপ্লয়েড জীবে দেহকোষ জননকোষ উভয়ই এক সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ হ্যাপ্লয়েড, তাদের দেহকোষগুলোই হ্যাপ্লয়েড। এখন যদি জাইগোট উৎপন্ন হয়, এখন জাইগোট উৎপন্ন হওয়ার জন্য আগে জনন কোষ লাগবে। তো হ্যাপ্লয়েড জীবের জনন কোষও কিন্তু হ্যাপ্লয়েডই থাকে, ঠিক আছে, কারণ ওদের মিওসিসটা জনন মাতৃকোষে হয় না, তো ওদের জনন কোষও থাকে হ্যাপ্লয়েড। তো যখন জাইগোট তৈরি হবে,
শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে, তখন কি হয়ে যাবে, ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে যাবে, কিন্তু ওদের দেহকোষে তো n ক্রোমোজোম থাকে, তার মানে দেহকোষের ক্রোমোজোম সংখ্যাটা ডাবল হয়ে যাবে। এখন যদি এখানে মাইটোসিস চলতে থাকে এই জায়গাটায়, তাহলে যে জীবটা হবে তার ক্রোমোজোম সংখ্যা কি দ্বিগুণ হয়ে যাবে না? তো সেটা থেকে বাঁচানোর জন্য জাইগোটের প্রথম যে বিভাজনটা সেটা হয় মিওসিস বিভাজন, যার কারণে ক্রোমোজোম সংখ্যা আসবে আবার n হয়ে যায়, অর্থাৎ দেহকোষে যে ওদের যে দেহকোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে সেটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়, যার কারণে জাইগোটে মাইটোসিস বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবটা বিকাশ লাভ করতে পারে এবং কোনো সমস্যা হয় না। আচ্ছা, আরো কিছু ছোটখাটো গুরুত্ব আমরা খেয়াল করতে পারি। মিওসিস বিভাজনের মাধ্যমে জননকোষ সৃষ্টি হয়, ফলে বংশবৃদ্ধি সম্ভব হয়। মিওসিস বিভাজনের ফলে জীবের বৈচিত্র্য ও বৈশিষ্ট্যের ভিন্নতা সৃষ্টি হয়, জীবনী শক্তির বৃদ্ধি ঘটে, বংশগতি ধারা বজায় থাকে, প্রজাতির স্বকীয়তা রক্ষা করে। বিষয়গুলি তোমরা বুঝতে পারছো। জননকোষ সৃষ্টি হয়, মিওসিস না থাকলে তো জননকোষ সৃষ্টি হতো না। তারপরে মিওসিস থাকার কারণে কিন্তু জীবের বৈচিত্র্য এবং চরিত্রের যে ভিন্নতা সেটা আসে। ঠিক আছে, কারণ তোমরা যদি খেয়াল করো মিওসিস বিভাজনের যে ধাপগুলো, সেখানে সবার প্রথম ধাপে কি হয়, ক্রোমোজোম গুলো দুই ভাগ হয়ে যায়। তো একই ধরনের ক্রোমোজোম কিন্তু ওখানে একটা যায়, এখানে একটা যায়, তো কোনখানে কোনটা যাবে এটা কিন্তু সম্পূর্ণ র্যান্ডম। ঠিক আছে, তো এই যে র্যান্ডমনেসটা, তুমি জানো না তোমার পিতার মাধ্যমে তুমি যে বৈশিষ্ট্য পেয়েছো, সেখানে যে বৈশিষ্ট্যগুলো তোমার পিতার মাধ্যমে আসছে, ওগুলো কি পিতার বাবার কাছ থেকে আসছে নাকি পিতার মায়ের কাছ থেকে আসছে? এখানে দুইটার অপশনই কিন্তু আছে। আবার তোমরা যখন উচ্চতর শ্রেণীতে যাবে তখন দেখবে এই ক্রোমোজোমগুলির ভিতরে, মানে প্রত্যেকটা ক্রোমোজোমে যে দুইটা সেট থাকে, দুইটা করে থাকে, তো এই দুইজনের ভিতরে বৈশিষ্ট্যের একটা বিনিময় ঘটে, এই ঘটনাটাকে ক্রসিং ওভার বলে। এটা মিওসিসের ভিতরেই হয়। তো এই ঘটনাটা ঘটার কারণে কি হয়, বৈচিত্র্য সৃষ্টি হয় জীবের মধ্যে, এবং এতে জীবনী শক্তির বৃদ্ধি ঘটে। একটা জীবের যখন বেশি বেশি বৈচিত্র্য থাকবে, তখন এই প্রজাতিটার জীবনী শক্তি বাড়বে, এটা বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করতে পারবে প্রজাতির প্রাণীগুলো। কারণ বৈশিষ্ট্য যখন এক একজন এক এক রকম হবে, যখন বিপদে পড়বে এক একজন এক একভাবে সাড়া দেবে, এবং দেখা যাবে যে কেউ না কেউ এমন থাকবে যে ওই বিপদটা পার করে গেছে, যার কারণে কি হবে, তার বেঁচে থাকার হার বাড়বে, জীবনী শক্তি বাড়বে, এবং বংশগতির ধারা বজায় থাকবে, এবং ক্রোমোজোম সংখ্যা যেহেতু সেম আছে, তাই প্রজাতির যে স্বকীয়তা সেটা মেনটেন হবে। আচ্ছা, মিওসিস বিভাজনের বৈশিষ্ট্যগুলো দেখি। মিওসিস জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে। ঠিক আছে, এই ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষ সৃষ্টি হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। এটা তোমরা চিত্র থেকেই দেখতে পেয়েছো যে ক্রোমোজোম বিভাজিত হয়েছে একবার ক্রোমোজোম ভাগ হয়েছে। ঠিক আছে, আর নিউক্লিয়াসটা দুইবার ভাগ হয়েছে, যার কারণে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। আর 4টি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক বলে। আর একে কিন্তু সমীকরণিক বিভাজন বলে না, একে কি বলে, হ্রাসমূলক বিভাজন। তাহলে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখে নাও। আচ্ছা, হ্রাসমূলক বিভাজন কেন বলা হয়? উত্তরটা তোমরা ঠিক এভাবেই দিতে পারো, যে প্রক্রিয়ায় উন্নত শ্রেণী উদ্ভিদ প্রাণীর জন্ম মাতৃকোষের নিউক্লিয়াস, অর্থাৎ আমরা এখানে মিওসিসের সংজ্ঞাটা দিয়েছি, তারপরে ব্যাখ্যা করেছি যে উন্নত জীবের নিউক্লিয়াসে তো 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, তো জনন মাতৃকোষে মিওসিস ঘটার কারণে শুক্রাণু ডিম্বাণুতে n সংখ্যক হয়ে যায়। তো মিওসিসের ফলে উৎপন্ন কোষে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পায়। তো যেহেতু হ্রাস পায়, সেহেতু এটাকে আমরা হ্রাসমূলক বিভাজন বলি। এটাই এক কথায় উত্তর। আচ্ছা, মাইটোসিস এবং মিওসিসের মধ্যে তোমাদের পার্থক্যগুলো চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছি। প্রথম পার্থক্য হচ্ছে আমাদের সংজ্ঞায়, এবং সংজ্ঞা থেকে আরো পার্থক্য এসে যায়। মাইটোসিস কোথায় ঘটে? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে। মিওসিস কোথায় ঘটে? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে প্রধানত। আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে সমান থাকে, কিন্তু মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। মাইটোসিসে কি হয়, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটা একবার বিভাজিত হয়, কিন্তু মিওসিসে কি হয়, নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। আর সমগুণ সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি হয়, কিন্তু মিওসিসে একই গুণ সম্পন্ন হয় না, যেহেতু ক্রোমোজোমই অর্ধেক হারিয়ে ফেলেছে। ধাপ দুইটি, এরিওগেনেসিস এরিওগেনেসিস, কিন্তু মিওসিসের ধাপ মিওসিস 1 মিওসিস 2। একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, কিন্তু একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। এটাকে সমীকরণিক বিভাজন বলা হয়, এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে আমরা পার্থক্যগুলি খেয়াল করলাম, পরীক্ষার জন্য আশা করি তোমাদের জন্য সহায়ক হবে। মিওসিস সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এবার এই অধ্যায়ের ছোট একটা টপিক, সেটা হচ্ছে বংশগতি কি। বংশগতি কি তোমরা সবাই জানো, তোমাদের পিতামাতার বৈশিষ্ট্য তোমরা অনেকটা পেয়েছো, তাই না? পিতার কোনো বৈশিষ্ট্য হয়তো তোমরা পেয়েছো, মাতার কোনো বৈশিষ্ট্য তোমরা পেয়েছো। তো একটা প্রক্রিয়া অবশ্যই আছে যার মাধ্যমে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্যগুলো আসে। তো যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলা হয়। এটাই হচ্ছে হেরিডিটির সংজ্ঞা। তো ঠিক কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে আসে, সিস্টেমটা কি? পিতা লম্বা যদি হয়, মাতা যদি খাটো হয়, সন্তান কি লম্বা হবে না খাটো হবে? এই যে বিষয়গুলা,
এই বিষয়গুলো সম্পর্কে মানুষের বিশেষ কিছুই জানা ছিল না, কিন্তু ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একজন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি সম্পর্কে সঠিক ধারণা দেন, দুটি সূত্র দেন। মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, তোমরা এগুলো উচ্চতর শ্রেণীতে পড়বে। বংশগতির আধুনিক ধারণা মেন্ডেলের তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তাই গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। আচ্ছা, বংশগতি এতে ভূমিকা রাখে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ। এই বিষয়টাই তোমাদের বইয়ের শেষ আলোচ্য বিষয়, আমারও এটা শেষ আলোচ্য বিষয়। ক্রোমোজোম কি? নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাকে ক্রোমোজোম বলে। তো ক্রোমোজোম সম্পর্কে তোমাদের আমি আগে পড়িয়েছি। তো একটা প্রজাতির জীবে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, আর উন্নত জীবে 2 সেট ক্রোমোজোম থাকে। প্রত্যেকটা ক্রোমোজোমে 2টা করে প্রতিলিপি থাকে, কপি থাকে, একটা পিতা থেকে আসে, একটা মাতা থেকে আসে। আর এই যে ক্রোমোজোম গুলোর ভিতরেই কিন্তু ডিএনএ থাকে। ডিএনএ কি সেটা আমরা একটু পরে দেখবো। এবং ডিএনএ এর ভিতরে কি থাকে? ডিএনএ এর খণ্ডকে, ডিএনএ এর যে পার্ট গুলো মানুষের বৈশিষ্ট্য বা যে কোনো প্রাণীর বৈশিষ্ট্য নির্ধারণ করে সেটাকে আমরা বলি জিন। তো এই জিন ক্রোমোজোম থেকেই থাকে, এবং ক্রোমোজোম এই জন্য বংশগতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কেন ক্রোমোজোম গুরুত্বপূর্ণ বংশগতিতে? কারণ ক্রোমোজোমের ভেতরে ডিএনএ তথা জিন অবস্থান করে, যেটা জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে। আচ্ছা, এবার আমরা একটু পরের বিষয়টায় আসি। ডিএনএ এর ভূমিকা কি? ডিএনএ অর্থ কি? ডিএনএ পূর্ণরূপটা খুব গুরুত্বপূর্ণ। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা এক ধরনের 2 সূত্র বিশিষ্ট, মানে 2টা সুতা বিশিষ্ট সর্পিলাকার, মানে পেঁচানো পেঁচানো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড অণু। নিউক্লিক অ্যাসিড এক ধরনের পদার্থ যা ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। তো ডিএনএ জিনিসটা কি? তোমরা এই ছবিটা দেখো, এটা তো তোমরা জানো, এটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ক্রোমাটিন তন্তুগুলো নরমালি কি হয়? ক্রোমোজোমে পরিণত হয়। তো এই ক্রোমোজোম এর প্যাচ যদি খুলো তাহলে তুমি ক্রোমাটিন পাবে। এই যে এখানেও ক্রোমাটিন, এখানেও দেখাচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোম খুললেই ক্রোমাটিন। তো ক্রোমাটিন গুলোকে যদি তুমি আরো প্যাচ থেকে খুলে ফেলো, তুমি লক্ষ্য করবে হিস্টোন নামের কিছু প্রোটিন আছে, মানে হিস্টোন প্রোটিন, এক জাতের প্রোটিন, সেটার গায়ে পেঁচানো আছে যেন কিছু একটা, এক ধরনের সুতা। এই সুতাটাকে যদি তুমি আরো বড় করে দেখো, দেখবে এটা আসলে 2টা সুতা দিয়ে তৈরি, 2টা সুতা দিয়ে, এবং এটা পেঁচানো পেঁচানো 2 সুতা বিশিষ্ট, 2 সূত্র বিশিষ্ট সর্পিলাকার, মানে পেঁচানো পেঁচানো নিউক্লিক অ্যাসিড অণু। কি অণু? এই অণুগুলো কিসের? নিউক্লিক অ্যাসিডের অণু। এবং এটা কি আমরা দেখলাম ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। আচ্ছা, এইগুলো কিন্তু রাসায়নিক অণু, সরাসরি কেমিক্যাল জিনিস, তাই না? রাসায়নিক অণু, পদার্থ, একটা রাসায়নিক পদার্থ, সেই জন্য এটাকে আমরা বলি বংশগতির রাসায়নিক ভিত্তি। যে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো যেগুলো প্রবাহিত হয় সেগুলি যে কেমিক্যাল, মানে সেগুলোর কেমিক্যাল বেসিস হচ্ছে এই ডিএনএ। তো ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান, খুব ইম্পর্টেন্ট। এটা একটা অণু, যেহেতু রাসায়নিক জিনিস, জীবের বৈশিষ্ট্যের প্রকৃত ধারক, কথাটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এমসিকিউ এর জন্য। এবং এটি জীবের বৈশিষ্ট্য পুরুষানুক্রমে, পুরুষানুক্রমে মানে একজনের পরের জেনারেশন জেনারেশন জেনারেশন, মানে জেনারেশন পর জেনারেশন পুরুষানুক্রমে বহন করে। তো ডিএনএ হলো জিনের রাসায়নিক রূপ। এই ডিএনএ এর ভিতরেই থাকে জিন। ভেতরে থাকে বলতে এর বিভিন্ন পার্ট বিভিন্ন জিন হিসাবে কাজ করে, ঠিক আছে? তো জিন হলো ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ যা জীবের বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ও এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কি করে? স্থানান্তরিত করে। তাহলে জিন কি, ডিএনএ কি, এগুলো আমরা বুঝলাম। জিন হচ্ছে ডিএনএ এর একটা খণ্ড। এই ডিএনএ এর খণ্ডগুলাই কিন্তু, গুলোর ভিতরে কিন্তু বৈশিষ্ট্যগুলো লেখা থাকে, বুঝেছো? তোমার যা বৈশিষ্ট্য এর একটা বিশাল অংশ এই ডিএনএ এর ভিতরে কোড করা আছে, ঠিক আছে? এবং এটা বংশ পরম্পরায় তুমি পেয়েছো, এবং তুমি তোমার সন্তান সন্ততিতে এগুলোই স্থানান্তর করবে। আচ্ছা, আরেক ধরনের নিউক্লিক অ্যাসিড আছে। ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, তো আরএনএ আরেকটা নিউক্লিক অ্যাসিড। এর পুনরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা নিউক্লিয়াসে থাকে না, এটা কোষে অবস্থিত একটা অতি গুরুত্বপূর্ণ নিউক্লিক অ্যাসিড। এটা যে কাজটা করে সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। সেটা কি? প্রোটিন সংশ্লেষণ। আরো কিছু কাজ আছে, বংশগতির সংকেত বহন, ডিএনএ বিহীন জীবে জিন হিসাবে কাজ করা, ঠিক আছে? তো আরএনএ এর কাজ কি? মূলত প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন বানানো। প্রোটিন বানিয়ে কি কাজ? তোমার যত বৈশিষ্ট্য সব আসলে প্রোটিন বানিয়েই প্রকাশ করা হয়, ঠিক আছে? তোমার যে বৈশিষ্ট্যগুলো এটা প্রোটিন সংশ্লেষণের মাধ্যমেই প্রকাশিত হয়। উচ্চতর ক্লাসে তোমরা আরো ভালো দেখতে পাবে। তো বংশগতীয় সংকেত পরিবহন, ডিএনএ এর ভেতরে সংকেত থাকে, লেখা থাকে যে এই জীবের বৈশিষ্ট্য কি হবে। তো সেই বৈশিষ্ট্যগুলো তোমার শরীরের
বিভিন্ন অঙ্গাণুতে কোষের ভেতরে বিভিন্ন জায়গায় বহন করার কাজটা আরএনএ করে। তো আর যেই সব জীবে ডিএনএ থাকে না, আমরা দেখবো কিছু জীবে ডিএনএ থাকে না, সেখানে জিন হিসেবে কাজ করে আরএনএ, তাই তো ডিএনএ নাই। আচ্ছা, উন্নত জীবে আরএনএ ডিএনএ নির্দেশ অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ করে, তো জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে উন্নত জীবে আরএনএ এর কাজ কি? ডিএনএ তে যা লেখা আছে তাই অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণ করার মাধ্যমেই সবকিছু হবে। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। ঠিক আছে। এছাড়া যেসব জীবে ডিএনএ থাকে না, যেমন কোনো কোনো ভাইরাসে এরাই জিন হিসাবে কাজ করে, জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছের মোজাইক রোগের ভাইরাস। তো এটা একটা আরএনএ, এটা কিন্তু একটা সুতা, তাই না? একটা সুতাই পেঁচানো পেঁচানো, এক সূত্রক। আচ্ছা, এটা তোমরা একটা তামাক গাছের পাতা দেখতে পাচ্ছ, এটা মোজাইক রোগে আক্রান্ত হয়েছে, এটা একটা ভাইরাসের কারণে হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা একটা তামাকের মোজাইক রোগের ভাইরাস। দেখো কতগুলো ভাইরাসের অণু, দণ্ডাকার ভাইরাস। ঠিক আছে। টিএমভি একটি দণ্ডাকার ভাইরাস। তো টিএমভি বা তামাক গাছের মোজাইক রোগের যে ভাইরাসটা, এই ভাইরাসটাতে কি অনেক ভাইরাসে ডিএনএ থাকে না, তো তাদের বংশগত বৈশিষ্ট্য কারা প্রকাশ করে? আরএনএ। তাহলে আমরা বংশগতিতে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকাগুলো দেখলাম। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে ডিএনএ, আরএনএ আচ্ছা এসব আলোচনা করছি। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জীব কারা আমি একটু মাঝখানে বলে ফেলেছি, এবং এখানে তোমাদের সংখ্যাগুলো একবার মনে করিয়ে দিচ্ছি। যে কোষে একপ্রস্থ মানে এক সেট ক্রোমোজোম থাকে তাকে হ্যাপ্লয়েড বলে। আর যে জীবের দেহকোষ হ্যাপ্লয়েড তাকে বলে হ্যাপ্লয়েড জীব। আমাদের অনুন্নত যে প্রাণীগুলো তারা কিন্তু হ্যাপ্লয়েড। এখানে তোমরা মস দেখতে পাচ্ছ, তোমরা ছত্রাক দেখতে পাচ্ছ। তো ছত্রাক এবং মসের একটা বিশাল অংশ কিন্তু হ্যাপ্লয়েড। আর উন্নত প্রাণী যেমন ডান পাশের মানুষ, দুই প্রস্থ ক্রোমোজোম থাকে তাদের দেহে, এদের দেহকোষ ডিপ্লয়েড, তাই এদেরকে আমরা বলি ডিপ্লয়েড জীব। তাহলে হ্যাপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব কারা তোমরা আসলে আরো একবার রিভাইজ দিয়ে দিলে। আচ্ছা, এই অধ্যায়ে যা যা জানার বিষয় আছে, কোষ বিভাজন কি সেটা 3 নং স্লাইডে আছে। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস কাকে বলে এগুলো তোমাদের পড়তে হবে। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এর সংজ্ঞা। ইন্টারফেস কাকে বলে এটা পড়তে হবে। কাকে বলে ইন্টারফেস? মাইটোসিস কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়, তাই না? ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড জীব কি একটু আগেই দেখলাম। ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ কাকে বলে সংজ্ঞাগুলো দেখিয়েছি। এবং বংশগতি কি, বৈশিষ্ট্য, বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় হচ্ছে বংশগতি বা হেরেডিটি। আচ্ছা, এর মাধ্যমে আমাদের এই অধ্যায়ের আলোচনা শেষ হলো। তোমাদের সবাইকে ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।